নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরু করছি নারদ। পুরুলিয়ায় বিজেপির অন্তর্কলহ ফের প্রকাশ্যে। থানার ভেতরেই বিধায়কের দাদাগিরি। বিজেপি কর্মীকেই বেধড়ক মারধরের অভিযোগ বিজেপি বিধায়ক সুদীপ মুখোপাধ্যায়ের বিরুদ্ধে। বালি কারবারকে কেন্দ্র করে গেরুয়া শিবিরে চরম গোষ্ঠী সংঘর্ষ। দেখুন। থানায় বিধায়কের দাদাগিরি। বালি বোঝাই ট্রাক্টর আটক করা নিয়ে শুরু সংঘর্ষ, আর সেই ঘটনাতেই গেরুয়া রাজনীতির ভেতরের দ্বন্দ্ব ফাঁস। পুরুলিয়া সদর থানা চত্বরে বিজেপি কর্মী সুরজ শর্মাকে মারধরের অভিযোগ বিজেপি বিধায়ক সুদীপ মুখোপাধ্যায়ের বিরুদ্ধে। আহত কর্মীর দাবি, বালি মাফিয়াদের সঙ্গে মদ্যপ অবস্থায় থানার ভেতরে তাকে মারধর করেন বিধায়ক। থানার ভিতর থেকে এরা আমাকে পুরুলিয়া সদর থানার ভিতরে মারেছে, একদম সদর থানার ভিতর থেকে, এবং কি সদর থানার পুলিশগুলো এর মধ্যে মিশ্রিত আছে, যারা আমাকে থানার জায়গা না দিয়ে নিয়ে ওই অফিসারগুলো আমাকে থানার বাইরে করে দিয়েছিল যে তুমি যাও আর বাইরেটা মারটা খাও। আজ তার প্রতিবাদে আজকে তার জন্য আজকে এই অবস্থা আমাদের। বিজেপি বিধায়কের পাল্টা দাবি, ওই কর্মী তার নামে ট্রাক্টর আটক করে টাকা তোলার চেষ্টা করছিলেন, সেই কারণেই থানায় কথা কাটাকাটি হয়। তখন চেঁচামেচি করছিল, তারপরে ছিল আমি থানায় গেছি, তারপরেও আসে ওই সেই স্কুটিটা রেখে আমার দিকে একদম তেড়ে আক্রমণ করতে আসে। ওই 2 ফুটের ছেলেটা যদি আমার দিকে আক্রমণ করে, তো আমিও নিশ্চয়ই চুরি করে বসে নেই, আমিও নিশ্চয়ই আত্মরক্ষা করার চেষ্টা করেছি। বালি কারবার নিয়ে বিজেপির অন্তর্কলহ। গেরুয়া শিবিরে গোষ্ঠী সংঘর্ষে চাপে জেলা নেতৃত্ব। বিজেপির এই গোষ্ঠী সংঘর্ষে কটাক্ষ তৃণমূলের। রাজ্যের শাসক দলের অভিযোগ, বালি কারবারের টাকার ভাগাভাগি নিয়েই বিজেপির দুই পক্ষের বিবাদ চরমে উঠেছে। দলীয় ক্ষমতার লড়াই পৌঁছে গিয়েছে থানার ভেতর পর্যন্ত। বালি চুরির টাকা কে পাবে সে নিয়ে তাদের নিজেদের মধ্যে লড়াই চলছে। সুতরাং আজ পরিষ্কার এটা পুরুলিয়ার মানুষের কাছে যে এই যে বালি 2 নম্বরই এবং বালি জালিয়াতির যে চক্রান্ত, তার সাথে পুরুলিয়ার বিজেপি বিধায়ক ওতপ্রোতভাবে জড়িত। ঘটনায় আহত সুরজ শর্মা ভর্তি হাসপাতালে। ঘটনায় সড়ক বিরোধীরা চাপে পুরুলিয়া জেলা বিজেপি। গেরুয়া গোষ্ঠী সংঘর্ষে বিজেপির অন্দরে অস্থিরতা চরমে। পুরুলিয়া থেকে শওকত আলীর রিপোর্ট, কলকাতা টিভি। আহত বিজেপি কর্মী সুরজ শর্মা, তিনি হাসপাতালে ভর্তি এবং তাকেই মারধর করেছেন বিজেপি বিধায়ক সুদীপ মুখোপাধ্যায়। আজকে আমরা এই নিয়ে আলোচনা করব। আমার সঙ্গে রয়েছেন তৃণমূল নেতা গৌরব সিং। গৌরব, আপনাকে স্বাগত জানাবো আমাদের এই অনুষ্ঠানে। তবে আজকের অনুষ্ঠানে বিজেপি অতিথি আমরা পাচ্ছি না, বিজেপি অতিথি তাকে আমরা পাচ্ছি না আজকের এই অনুষ্ঠানে। গৌরব, আপনিই থাকবেন আমাদের এই অনুষ্ঠানের একমাত্র অতিথি। তো কেন বিজেপি আজকে গেস্ট দিল না আজকের এই অনুষ্ঠানে? আমরা বিজেপির নেতৃত্বের সঙ্গে, জেলা নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করেছিলাম, কিন্তু তারা প্রথমে দিয়েও ছিলেন একজন অতিথি, পরবর্তীতে তাকে তারা বসাতে চাইলেন না, তার নাম উইথড্র করা হয়। তারা আজকের এই অনুষ্ঠানে কোনো অতিথিই দেননি, কারণ কোথাও গিয়ে দলের মুখ পুড়েছে এই ঘটনার জেরে। সেই কারণেই কোনো অতিথিকে তারা আজকে বসালেন না। আমি গৌরব আপনার কাছে আসব। এই যে ঘটনা, বিজেপির একজন বিধায়ক তিনি মারধর করলেন দলেরই একজন কর্মীকে এবং থানার মধ্যে ঢুকে, আপনাদের কি মনে হয় যে কোথাও গিয়ে কি বিজেপি জেলা নেতৃত্বের উপরে ক্রমশ চাপ বাড়ছে? কারণ সামনেই নির্বাচন, সংগঠনকে মজবুত করার একটা দিক রয়েছে, কেন্দ্রীয় নেতৃত্ব, জেলা নেতৃত্ব, রাজ্য নেতৃত্বর চাপ, এই সমস্ত কিছু নিয়েই কি তারা একটু চাপের মধ্যে রয়ে গিয়েছেন? দেখুন, আমার যে কথাটা বলা ছিল সেটা প্রথমে আপনি সূচনাতেই বলে দিলেন যে বিজেপি আজ এই জায়গায় পৌঁছেছে এবং বিজেপির আজ এতটাই অধঃপতন ঘটেছে। এই যে ঘটনা, এই ঘটনাকে সমর্থন জানানোর মতো বা এই ঘটনার পক্ষে কথা বলার জন্য আজ বিজেপি একজনাকেও আজ টিভির পর্দায় আনতে পারলো না। তাদের এই যে নৈতিক অধঃপতন, এবং বিজেপি কর্মী এবং নেতারাও কোথাও মনে প্রাণে এটা বুঝতে পেরেছে যে এই ঘটনার সত্যতা খণ্ডন করার মতন তাদের কাছে কোনো তথ্য নেই, এবং এই ঘটনাটা যে সত্যি সেটা তারাই প্রমাণ করে দিচ্ছে যে তারা টিভির পর্দায় তাদের কোনো প্রবক্তা বা তাদের কোনো প্রতিনিধি বসাতে পারলো না। এবং রইল বিজেপির উপর চাপের ব্যাপারটা, যার উপর আক্রমণ হয়েছে সে সুরজ শর্মা ছিল
প্রকৃত নেতৃত্বের একজন নায়ক ছিলেন না, বা যখন বিজেপির প্রারম্ভিক মুহূর্ত এই জেলায়, তখন কিন্তু এই সমস্ত হিন্দুত্ববাদী নেতারাই পটভূমিকা তৈরি করেছিল, এই সমস্ত হিন্দুত্ববাদী নেতারাই মাটি তৈরি করেছিল, যার উপর ভর করে কিন্তু বিজেপি ক্ষমতায় এসেছিল পুরুলিয়া জেলাতে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আজ পুরুলিয়া জেলা, পুরুলিয়া শহরের বিভিন্ন প্রান্তে এই নবাগত বিজেপিদের দ্বারা, যারা ক্ষমতার লোভে বিজেপি, আমি আপনার কাছে আসবো আবারও, তবে আমাদের যে প্রতিনিধি বিজেপি জেলা নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করেছিলেন আজকের এই অনুষ্ঠানে অতিথি দেওয়ার জন্য, আমরা তার সঙ্গে যোগাযোগ করেছি, হরিনারায়ণ সূত্রধর। হরিনারায়ণ, তোমাকে স্বাগত জানাবো। শুরুতে যেটা জানতে চাইবো যে তুমি তো বিজেপি অতিথিদের চেয়েছিলে, আমরা তো চাই যে আমাদের এই অনুষ্ঠানে বিজেপি তাদের বিরুদ্ধে অভিযোগ থাকুক চাই না থাকুক, তারা তাদের বক্তব্য রাখুক, কিন্তু তুমি যখন বললে তাদের কাছে এই বিষয়টা এবং তারা অতিথি দিল, তারপর আবার উইথড্র করে নিল, কেন, কি হলো? দেখো, আমি তোমাকে প্রথমে জানিয়ে রাখি যে ঝালদা শহর সাধারণ সম্পাদক সুজয় বন্দ্যোপাধ্যায়ের সাথে যোগাযোগ করি। তিনি প্রথমে রাজি হলেও পরে তার স্ত্রীর অসুস্থতার কারণে তিনি সরে বসেন, যে উনি বলেন যে আমি পুরুলিয়াতে আছি, আমার দেরি হবে। উনি একজনের নাম্বার দিই, বাগুন্ডি মন্ডল 1 নম্বর সভাপতি সঞ্জয় সিং, তার সাথে যোগাযোগ করলে উনি বলেন যে আমি জেলা সভাপতির সাথে যোগাযোগ করে তারপরে আপনাকে জানাচ্ছি। উনি যোগাযোগ করার পর বললেন যে না, আমাদের বারণ আছে দল থেকে, এইভাবে কোনো লাইভ বা কোনো বক্তব্য দেওয়া যাবে না। আচ্ছা, কোথাও কি মানে তাদের নেতৃত্বের উপর, রাজ্য নেতৃত্বের পক্ষ থেকে তাদের উপর একটা মানে বলা হয় যে তারা এই বিষয়ে কিছু বলবেন না? এটাই স্বাভাবিক। হরিনারায়ণ, শুনতে পেলে? এটাই মনে হচ্ছে। আচ্ছা, তারপরে অন্য কোন নেতার সঙ্গেও যোগাযোগ করেছিলে যে যদি তারা এই অনুষ্ঠানে বসে? আমি দেবদুলাল চট্টোপাধ্যায় কংগ্রেসের সাথে যোগাযোগ করেছিলাম। হরিনারায়ণ, আরেকটা বিষয় জানতে চাইবো যে কোথাও গিয়ে কি মানে তোমার কি মনে হয় যে কেন বিজেপি আজকের এই শোতে, তারা অন্যদিন তো তাদের অতিথিদের দেয়, তাদের নেতাদেরকে দেন, তারা আমরা আলোচনা করি, তর্ক বিতর্ক হয়, আজকে কেন কোনো অতিথি তারা দিল না বলে মনে হয়? কারণটা একটাই পরিষ্কার, যে বিজেপির মধ্যেই বিজেপির দ্বন্দ্ব, গোষ্ঠী দ্বন্দ্ব, সেটা প্রকাশ্যে চলে এসেছে সেই কারণে। অনেক ধন্যবাদ হরিনারায়ণ। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি হরিনারায়ণ সূত্রধরের সঙ্গে। হরিনারায়ণ, আপনারা শুনলেনই যে আমাদের প্রতিনিধি বিজেপি জেলা নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করেছিল যাতে আমাদের এই আজকের অনুষ্ঠানে তাদের থেকে কোনো অতিথিকে তারা দেন, যাতে তারা তাদের বক্তব্য বলতে পারেন। আমরা দুতরফের কথাই শুনি, তর্ক বিতর্ক হয়, যুক্তি নির্ভর আলোচনা হয়। গৌরব, আপনিও শুনতে পেলেন। তবে বিজেপির যে গোষ্ঠীদ্বন্দ্ব সেটা প্রকাশ্যে চলে এসেছে, সেই কারণে তাদের মুখ পুড়েছে এবং তাই তারা আজকের অনুষ্ঠানে কোনো অতিথিকে দিলেন না। গৌরব, এক্ষেত্রে একেবারে দুয়ারে নির্বাচন, আর কয়েক মাস পরেই নির্বাচন, বছর ঘুরলেই নির্বাচন হবে, রাজ্য বিধানসভা নির্বাচন। বিজেপি তো বলছে যে তারাই এবার ক্ষমতায় আসবে, এরপরে কি মনে হয়? যারা আবকিবার 400 পার বলে 200-র কাছাকাছি আসনে সীমাবদ্ধ হয়ে যায়, দুটো বৈশাখী নিয়ে কেন্দ্র সরকার চালাতে হয়, তারা যদি দিবা স্বপ্ন দেখছে পশ্চিমবঙ্গে সরকার গড়বে, তো তারা এই দিবা স্বপ্ন দেখতে থাকুক, আমরা এটাই চাই। পুরুলিয়ার ক্ষেত্রে বলি, পুরুলিয়া লোকসভা নির্বাচনের নিরিখে, যেখানে তারা এর আগের লোকসভাতে 2 লক্ষের কাছাকাছি ভোটে জিতেছিলেন, এবারে সেটা 17 থেকে 18 হাজারের কাছাকাছি এসে দাঁড়িয়েছে। লোকসভা নির্বাচনের নিরিখে বর্তমানে 6টা বিধানসভা আছে। সেই জায়গায় দাঁড়িয়ে যদি তারা ভাবতে চাইছে বা তারা যদি দিবা স্বপ্ন দেখতে চাইছে, পুরুলিয়াতে তারা খুব ভালো জায়গায় আছে, তারা দিবা স্বপ্ন দেখুন। আমাদের মাননীয় নেত্রী এবং আমাদের নেতা অভিষেক ব্যানার্জিরা আগেই বলে দিয়েছেন যে 215 থেকে একটা হলেও বাড়বে, একটা হলেও কমবে না। সুতরাং আমরা আমাদের জায়গায় সঠিক আছি, মানুষ দেখতে পাচ্ছে। আজ বিজেপির বিধায়ক বলছে যে বিজেপির কর্মী বালির তোলা তুলছে, বিজেপির কর্মী বলছে বিধায়ক বালির তোলা তুলছে, তাহলে আসলে কে তুলছে? কেউ তো একজনের দোষী, কেউ তো বলতে পারে অভিযোগ, কাটমানির অভিযোগ বিজেপি আপনাদের বিরুদ্ধে করে, বারবারই আপনাদের বিরুদ্ধে তারা এই অভিযোগ করে। সেটা তো ওরা অভিযোগ করতে রাজনৈতিক স্বার্থে অভিযোগ করে, কিন্তু আজকে যে আমরা ভিডিওতে দেখতে পাচ্ছি থানার ভিতরে বখরার জন্য মারামারি হচ্ছে, আমাদেরকে তো কোনো অভিযোগ করতে হচ্ছে না, আমরা তো কোনো অভিযোগ করছি না, তৃণমূল তো কোনো অভিযোগ করছে না। বিজেপির বিধায়ক অভিযোগ করছে পুরুলিয়ার তৃণমূলের কর্মীর বিরুদ্ধে, তৃণমূলের কর্মী গভীর রাতে ট্রাক্টর আটকে থানা নিয়ে যাচ্ছে, বলছে বিজেপির বিধায়ক কাটমানি খাচ্ছে। এরা তো একে অপরকে কাদা ছিটাছিটি করছে, এরা নিজেরা ঠিক করে কারা চোর।
বিজেপির কর্মী ট্রাক্টর নিয়ে যাচ্ছে থানার ভিতরে। এরা আগে নিজেরা ঠিক করুক কারা চোর, একে অপরকে চোর বলছে, তাহলে এই বাস্তবটা বুঝতে হবে কেউ তো একজন চোর। যদি একে অপরকে চোর বলছে, হয়তো কেউ গৌরব তাহলে কোথাও গিয়ে কি টাকাটা এই যে খাচ্ছে। বিজেপি কর্মী বিজেপির এবং বিধায়কের কি- বিজেপির বিধায়কের মধ্যে কার্যত মারামারি, সেটা আপনাদের কোথাও কি, এবং ভোটের আগে আগে এই ধরনের ঘটনা, এই ছবি ভাইরাল হয়ে গিয়েছে, আপনাদের কিছুটা সুবিধা করে দিল কি? না না, সুবিধা তো অবশ্যই আমাদের করে দিল, কিন্তু আমরা বলতে চাই আমরা উন্নয়ন নিয়ে থাকতে চাই। তারা সুবিধা করে দিল না দিল সেটা নিয়ে আমরা মাথা ঘামাতে রাজি নয়। আমাদের কিছুদিন আগে পাড়ায় সমাধান এই প্রকল্প শুরু হয়েছে, বুথে বুথে 10 লক্ষ টাকা করে মাননীয় মমতা ব্যানার্জি দিচ্ছেন। তাছাড়া আমাদের বিভিন্ন লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে সবুজ সাথী থেকে শুরু করে বিভিন্ন যেগুলো মানুষের প্রাথমিক সমস্যা সমাধানের জন্য যে প্রকল্পগুলো আছে সেগুলোতে আমরা ফোকাস করছি, আমরা সেগুলো মানুষের কাছে নিয়ে যাচ্ছি। দুয়ারে সরকারের মাধ্যমে মানুষের কাছে যাচ্ছি, দুয়ারে রেশনের মাধ্যমে মানুষের কাছে যাচ্ছি। সুতরাং আমরা এই প্রকল্পের মাধ্যমে মানুষের কাছে পৌঁছতে চাই এবং সারা বছর আমরা এটাই করে থাকি। কিন্তু আজকে হাস্যকর বিষয়, যারা এতদিন চোর 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 বলে চিৎকার করত, আজকে প্রকাশ্য মাঝ রাস্তায় তাদের হাঁড়ি ভেঙে গেছে, আজ নিজেরাই নিজেদেরকে চোর বলে চেঁচামেচি করছে। আমরা জানতে চাইছি যে তৃণমূল বিধায়ক চোর, উনি বালি চুরির টাকা খেয়েছেন, না বিধায়ক যাকে বলছে যে 30,000 টাকা তোলা চেয়েছে উনি 30,000 টাকা তোলা চেয়েছে, আসলে টাকাটা কে খেয়েছে? বিজেপির বিধায়ক যেটা বলছে যে আসলে টাকাটা তাহলে কে খেয়েছে, বিজেপির বিধায়ক চোর না বিজেপির কর্মী যেটা বলছে সেটা সঠিক? এইটা মানুষ জানতে চাইছে। বালি চুরির টাকা, বালি মাফিয়ার টাকা, ওভারলোডিং এর টাকা, এই টাকা বিজেপির বিধায়কের পকেটে যাচ্ছিল কিনা আমাদের সেই উপায়টা নেই, কারণ বিজেপি কোনো লিডারকেই তারা মানে এই অনুষ্ঠানে বসার অধিকার দেননি বা অনুমতি দেননি। কোথাও গিয়ে এই ঘটনাতে তারা একটু চাপে পড়ে গেছে তাদের। চাপে না, দেখুন আপনি একটা মিথ্যাকে বারবার রটিয়ে দিয়ে বলতে চান সূর্যের আলো বেরোবে, আর যেটা মিথ্যা সেটা ঠিক দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাবে। সুতরাং এরা তো চাপে পড়ার কিছু নেই, এদের কাছে কোনো যুক্তি নেই, কোনো তথ্য নেই। এদেরকে তো তৃণমূল চোর বলছে না, বিজেপিকে চোর বলছে, এদের কাছে কোনো তথ্য নেই। সবাই দেখতে পাচ্ছে একটা ট্রাক্টর নিয়ে যাওয়া হচ্ছে থানার ভেতরে, বিজেপির নেতা সেটাকে নিয়ে যাচ্ছে, সবাই দেখতে পাচ্ছে থানার ভেতরে বিজেপি বিধায়ক আর বিজেপি কর্মীর মধ্যে মারামারি হচ্ছে, অশ্রাব্য ভাষায় গালিগালাজ হচ্ছে, যা সাধারণ মানুষ শুনতে পাবে না। সুতরাং এটা তো পুরুলিয়া শহরের থানার ভেতরে মাঝ রাস্তায় এই ঘটনা ঘটেছে, এটাতে লুকোবে কি, এটাতে বলবে কি, এটাতে যুক্তি দেবে কি? সুতরাং স্বাভাবিকভাবে চাপ নয়, আসলে কেউ এর দায়ভার নিতে চাইছে না। কেউ চাইছে না যে এই আগুনের মধ্যে নিজের হাত পোড়াবে, কেউ চাইছে না যে অসভ্যতার দায়, এই চুরির দায় যাতে তার গায়ে না লেগে যায়, সেই জন্য মুখ লুকানোর চেষ্টা, পালিয়ে বাঁচার চেষ্টা। কিন্তু মানুষের কাছে, পুরুলিয়া জনগণের কাছে যে বাস্তব চিত্রটা উঠে আসার কথা ছিল, সেই বাস্তব চিত্র পুরুলিয়ার মানুষের কাছে উঠে এসেছে। যে এতদিন যে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা, অপরকে চোর বলে নিজেকে সৎ প্রমাণ করার চেষ্টা, সেইটা হাতে হাড়ি ভেঙে গেছে। কে চোর চুরি করেছে, কে বালির টাকা খায়, কাদের মধ্যে বালির বখরা নিয়ে ঝামেলা হয়, এটা পুরুলিয়ার মানুষের কাছে প্রকাশ্য হয়ে গেছে। তাই তারা মানে কোনো যুক্তি খুঁজে পাচ্ছে না এটাকে সত্যি প্রমাণ করার ক্ষেত্রে, সেহেতু তারা এই ঘটনা ঘটার পরে আপনারা কি এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবেন, পথে নামবেন? কারণ এটা তো পরিষ্কার যে দেখা যাচ্ছে যে এই কোথাও গিয়ে বকরা বলুন, তোলা বলুন, যাই বলুন, সেটা নিয়ে বিজেপি নেতা বিধায়কের মধ্যে মারপিট এবং থানার মধ্যেই মারধর করা হচ্ছে। আপনারা কি করবেন এক্ষেত্রে, আপনাদের কি ভূমিকা? আমরা প্রথমত এটা প্রশাসনের কাছে দাবি জানাবো এবং আমরা প্রশাসনের সাথে যোগাযোগ করব যে থানার ভিতরে এই ধরনের ঘটনা যদি ঘটেছে এবং প্রকাশিত হয়েছে বিভিন্ন সমাজ মাধ্যমে, তাহলে যদি এই ঘটনা সত্যি থানার ভেতরে ঘটে থাকে, যেটা ভিডিওতে দেখা যাচ্ছে, তাহলে পুলিশ প্রশাসন এখনো নীরব কেন আছে? এবং বিজেপি বিধায়ক এবং তার সাঙ্গপাঙ্গদের বিরুদ্ধে যারা এই ঘটনা ঘটিয়েছে এখনো কেন কোনো পদক্ষেপ নেওয়া হয়নি? যারাই দোষী থাকুক, থানার ভেতরে ঘটনা ঘটবে কেন? থানার গেট ডিঙ্গিয়ে তারা কিভাবে থানার ভেতরে ঘটনাটা ঘটালো, সেটা আমরা প্রশাসনের কাছে জানতে চাইবো এবং প্রশাসনকে এই দাবি জানাবো যে অবিলম্বে পুরুলিয়া শহরের মাঝ রাস্তায়, পুরুলিয়া শহরের থানার ভেতরে
যে এখানে মানুষের আস্থার জায়গা, গোটা শহরের আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব যে থানার উপরে, সেই থানার ভেতরে ঢুকে বিজেপি বিধায়ক যেভাবে গুন্ডামি করলো, আমি ধরলাম সেই বালির সাথে বিজেপি বিধায়কের কোনো যোগাযোগ নেই, তাহলে বালির ট্রাক্টর ছাড়াতে উনি থানায় গেলেন কেন? যদি উনি বালির সাথে কোনো বিষয়ে যুক্ত না থাকেন, উনি অত রাতে, গভীর রাতে উনি কি বলে থানায় ওই বালির ট্রাক্টরের বিষয়ে গেলেন কেন? আমার প্রথম প্রশ্ন সেটা। দ্বিতীয় হচ্ছে, দুঃখের বিষয় আপনার এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য আজকে আমাদের এই অনুষ্ঠানে বিজেপির কোনো নেতাকে আমরা পাইনি, ইনফ্যাক্ট তারা বসতে চাইনি, আমরা যোগাযোগ করেছি। আরেকটা প্রশ্ন আছে আমার, যে বিজেপির যে কর্মীরা ছবিতে দেখা যাচ্ছে বালির ট্রাক্টর আটকালো, তারা কি কোনো সরকার নির্ধারিত, কোনো প্রশাসনের নির্ধারিত মানুষ যাদের কাছে অধিকার আছে তাদের ট্রাক্টর আটকানোর? তারা বুঝলো কি করে সেটা অবৈধ? প্রশ্ন অনেক, কিন্তু আজকে বিজেপির পক্ষ থেকে উত্তর দেওয়ার জন্য আমাদের এই অনুষ্ঠানে আমরা কাউকে পাইনি, কারণ বিজেপি কোনো গেস্ট দিতে চায়নি। আমাদের প্রতিনিধি জেলা নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করেছিল, বিজেপি জেলা নেতৃত্বের সঙ্গে, তারা প্রথমে অতিথি দিয়েও পরবর্তীতে তার নাম তুলে নেন, তারা কোনো অতিথি দেবেন না, এই বিষয়ে তারা কিচ্ছু আর বলতে চাইছেন না। ফলত পরিষ্কার যে এতে বিজেপির মুখ পুড়েছে। গৌরব, অনেক ধন্যবাদ জানাবো আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। তৃণমূলের পক্ষ থেকে ছিলেন আমাদের এই অনুষ্ঠানে গৌরব সিং। সময় গেছে ছোট্ট একটা বিরতির, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকবেন। পোস্টকার্ড, ইনল্যান্ড লেটার প্রায় লুপ্ত। পুজোর পর আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের বিজয়ের শুভেচ্ছা জানাতে পোস্টকার্ডে বা ইনল্যান্ড খামে চিঠি লেখা হতো। সেই প্রথা বর্তমানে নস্টালজিয়া। বিশ্ব ডাক দিবসে কি বার্তা প্রবীণ নাগরিকদের? বর্তমান ফেসবুক এবং হোয়াটসঅ্যাপের যুগে সেই চিঠি পাঠানোর প্রথা প্রায় লুপ্ত হতে চলেছে। বহরমপুরের যে পোস্ট অফিস, সেই পোস্ট অফিসেও দেখা যাচ্ছে প্রচুর মানুষ আসছেন, তারা বিভিন্ন কাজে পোস্ট অফিসকে ব্যবহার করছেন, কিন্তু ইনল্যান্ড লেটার বা এই পোস্টকার্ড ব্যবহার কেউই করেন না এখন। আজ 9 অক্টোবর বিশ্ব ডাক দিবস, আর এই ডাক দিবসের দিন সাধারণ মানুষ পোস্টকার্ড বা ইনল্যান্ড লেটার কতটা ব্যবহার করছে আমরা একটু জানার চেষ্টা করব। বিশ্ব ডাক দিবসে প্রবীণরা চান ফিরে আসুক চিঠির যুগ। 50 পয়সার পোস্টকার্ডে বিজয়ের প্রীতিমাখা বার্তা যেন পৌঁছয় তাদের বাড়িতে। তারা আবার ফিরে পেতে চায় সেই খামে ভরা ভালোবাসা, সেই বঙ্গ সংস্কৃতি। বর্তমান প্রজন্ম ব্যবহার করে না বলেই তো সব শেষ হয়ে যাচ্ছে। বাংলা ভাষা, বাংলা সংস্কৃতি সব কিছুই চলে গেল। ধীরে ধীরে হিন্দি অ্যাডপ্ট করে নিল, ইংরেজি অ্যাডপ্ট করে নিল। এই অবস্থা চলতে গেলে রাজনৈতিক কর্মীরা সব বাংলা ভাষা, বাংলা সংস্কৃতি করছে, তাদের ছেলে মেয়েরা ইংরেজি মিডিয়ামে পড়ছে। সুতরাং কালচারটা তো আর মেনটেন হচ্ছে না, ফলে চারিদিক থেকে একটা বঙ্গ সংস্কৃতির উপর চাপ সৃষ্টি হচ্ছে। এখন ইলেকট্রনিক মিডিয়া যুগ, মোবাইল, হোয়াটসঅ্যাপ, ইমেল এগুলোই চলছে। এদের আমরা পাঠাতাম, মানে আমরা অন্য সংস্থা থেকে আমরা প্রতি বছরই পাঠাতাম, বিশেষ করে পোস্ট কার্ডে মিশনে, রামকৃষ্ণ মিশনে, অমুক জায়গায়, বিভিন্ন জায়গায় আত্মীয় পাঠাতাম। এখন সেগুলো ফোনে চলে যায়, ফোনে সব পাঠানো। সমাজ মাধ্যম ও মোবাইল ফোনের যুগে কোথাও যেন হারিয়ে যাচ্ছে আন্তরিকতা ও প্রকৃত ভালোবাসা। আগে যেরকম বিজয়ের পর বড়দের প্রণাম, কাছের মানুষের বাড়িতে গিয়ে মিষ্টি খাওয়া, বিজয় সম্মেলনেতে আড্ডা, এসব ছিল পুজোর শেষের স্মৃতি। আজকাল বিজয়ের শুভেচ্ছা মানে শুধু হোয়াটসঅ্যাপে ফরওয়ার্ড করা একটি মেসেজ বা ফেসবুকে একটি পোস্ট। সেই গভীর স্নেহ আর আন্তরিকতার জায়গা এখন আর নেই। তবে এই সংস্কৃতিকে ধরে রাখতে চাইছেন অনেকেই। হোয়াটসঅ্যাপ এবং মোবাইলে যেখানে কোনো খরচ হয় না একটা শুভেচ্ছা বার্তা পাঠাতে, বা দ্রুত শুভেচ্ছা বার্তা চলে যাচ্ছে, তবুও এই পোস্টকার্ড বা ইনল্যান্ড লেটারের এই সংস্কৃতি বজায় থাকুক, সেরকমটাই চাইছেন প্রবীণ নাগরিকরা। বিশ্ব ডাক দিবসের দিন সেই বার্তাই দিচ্ছেন বহরমপুরের মানুষ। ক্যামেরায় অপূর্ব সঙ্গে কল্যাণ, কলকাতা টিভি। গ্রামে নেই রাস্তা, রোগীকে খাটিয়ায় করে মাঠের আল ধরে নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালে। সমাজ মাধ্যমে ভিডিও পোস্ট করে রাজ্য সরকারকে কটাক্ষ সাংসদ সৌমিত্র খাঁয়ের। পূর্ব বর্ধমানের আমনিডাঙ্গা এলাকার বেহাল রাস্তাকে ঘিরে তীব্র রাজনৈতিক বিতর্ক। একদিকে বিজেপির অভিযোগ আদিবাসী অঞ্চলে উন্নয়ন নেই, অন্যদিকে জেলা পরিষদের সদস্যের দাবি প্রশাসন কাজ করছে। সৌমিত্র খাঁয়ের প্রাক্তন স্ত্রীর প্রসঙ্গ টেনে কটাক্ষও করেন জেলা পরিষদের সদস্য রামকৃষ্ণ ঘোষ।
পূর্ব বর্ধমানের দেবশালা গ্রাম পঞ্চায়েতের আমানিডাঙ্গা এলাকায় রাস্তার বেহাল চিত্র ঘিরে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে। সমাজ মাধ্যমে ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সৌমিত্র খায়ের পোস্ট করা সেই এলাকার রাস্তার ভিডিও। পোস্ট করে রাজ্য সরকারের প্রতি ক্ষোভ উগরে দিয়ে সৌমিত্র অভিযোগ তোলেন, কেন্দ্র থেকে আদিবাসী সম্প্রদায়ের উন্নয়নের জন্য বরাদ্দ খরচ করা হচ্ছে না। রাস্তা না থাকায় অসুস্থ মানুষকে খাটিয়ায় করে ধান ক্ষেতের আল ধরে পৌঁছতে হয় হাসপাতালে। গ্রামে যাতায়াতের একমাত্র ভরসা মাঠের মাছ দিয়ে যাওয়া সরু আলপথ। কাদা জল মারিয়ে প্রতিদিনই চলাচল করতে হয় গ্রামবাসীদের। স্কুলে যাওয়ার সময় শিশুদের পড়ে যাওয়ার আশঙ্কা লেগেই থাকে, তবুও ঝুঁকি নিয়ে স্কুল খোলা থাকে প্রতিদিন। ডিম আর কাঁচা সবজি হাতে করে বয়ে আনতে হয় শিক্ষকদের। বর্ষার সময় প্রবল বৃষ্টিতে স্কুলও বন্ধ রাখতে হয়। আর কোনো রাস্তা নেই। যদি কেউ অসুস্থ হয় তাহলে তো ওকে খাটে দিয়ে ওই দড়ি দিয়ে বেঁধে নিয়ে একটুকু ইয়ে করে কাঁধে করে নিয়ে চলে আসে। জুতো হাতে ধরে নিয়ে যেতে হয়, শিবতলা ওখানে পড়তে হয়। ওখানে পা ধুয়ে হ্যাঁ, জামাগুলো ছোট ছেলে সব কাদা করে নিয়ে যায় স্কুলে, ওরকম ভাবে চলে যায়। জলে পড়ে গেছে, কাদা হয়ে গেছে। হ্যাঁ, যখন যাওয়ার সময় খুব স্লিপ হয় তখন পড়ে যায়। আদিবাসী এলাকার রাজ্য সরকার কোনো উন্নয়নমূলক কাজ করছে না, এমনই অভিযোগ তুলেছেন বর্ধমান সদরের বিজেপির জেলা সহ সভাপতি রমন শর্মা। কোথায় উন্নয়ন, কোথায় পথশ্রী? আদিবাসীদের এলাকায় কি কাজ হয়েছে? উত্তরবঙ্গে আদিবাসী সাংসদ মার খাচ্ছে, দক্ষিণবঙ্গে আদিবাসীদের হত্যা হচ্ছে, আদিবাসী মেয়েরা বলাৎকার হচ্ছে, আর আদিবাসী এলাকায় পেশেন্টকে এইভাবে খাটিয়ে যেতে হচ্ছে জঙ্গলমহল এলাকায়। হচ্ছেটা কি? অন্যদিকে এই ঘটনার প্রতিক্রিয়ায় পূর্ব বর্ধমান জেলা পরিষদের সদস্য রামকৃষ্ণ ঘোষ জানান, প্রশাসনের উদ্যোগে এই গ্রামে বিদ্যুতের ব্যবস্থা করা হয়েছে। গ্রামের ভেতরে কিছুটা রাস্তাও নির্মাণ সম্পন্ন হয়েছে, তবে বাকি রাস্তা তৈরি করতে জমি দিতে নারাজ স্থানীয়রা, তাই রাস্তা নির্মাণের কাজ এখনো আটকে বলে দাবি তার। ওখানে হচ্ছে তিলকচাঁদপুর অঞ্চলে পিয়ারিগঞ্জের মানুষের ব্যক্তিগত ল্যান্ড, কোনো রাস্তা নেই। যাদের জমি তাদেরকে আমরা অনুরোধ করেছিলাম যে আমাদেরকে রাস্তার জন্য একটু জায়গা দেন। যদি আমাদেরকে জায়গা দিতেন তাহলে আমরা আরও 100 মিটারের মতো রাস্তা বাড়াতে পারতাম। 2026-এর নির্বাচন, সেই নির্বাচনকে ইস্যু করে একদিকে যেমন বিজেপির অনুন্নয়নের প্রচার করতে চাইছে এবং সেই অনুন্নয়নের প্রচারের মিথ্যা অভিযোগ তুলে তৃণমূলও আসলে নেমেছে। এই জটিলতা কাটিয়ে আগামী দিনে আদৌ এই আদিবাসী গ্রামের রাস্তা নির্মাণ হয় কিনা এখন সেটাই দেখার। আউসগ্রামের 2 নম্বর ব্লকের আমাইডাঙ্গা গ্রাম থেকে সুজিত ভট্টাচার্য, কলকাতা টিভি। ঝাড়গ্রামের লালগড়ে ভেঙে পড়েছে সেতু, চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। প্রাণের ঝুঁকি নিয়ে বাসের সেতু পারাপার করছেন তারা। দীর্ঘদিনের অবহেলিত কজওয়েটি প্রবল বৃষ্টিতে ধসে পড়ছে। প্রশাসন পরিদর্শনে গেলেও এখনো মেলেনি স্থায়ী সমাধান। ঝাড়গ্রামের বিনপুর 1 নম্বর ব্লকে নেপুরা অঞ্চলে বৃষ্টির জলে ভেঙে পড়েছে কজওয়ে। প্রায় 25 বছর আগে তৈরি হয়েছিল এই সেতুটি। বহুদিন ধরেই ছিল বেহাল। দুর্গাপুজোর পর প্রবল বৃষ্টিতে শেষমেশ ভেঙে যায়। দীর্ঘদিন ধরে মেরামতির দাবিতে সরব স্থানীয়রা। এখন প্রাণের ঝুঁকি নিয়ে বাঁশের সাঁকো দিয়েই পারাপার করতে হচ্ছে সাধারণ মানুষকে। নেপুরা অঞ্চলের সঙ্গে হারদা অঞ্চল ও বাঁকুড়া সংযোগকারী এই সেতু ভেঙে যাওয়ায় চরম ভোগান্তিতে এলাকাবাসীরা। কতদিন ধরে এই সমস্যা হয়েছে? 1 বছর আগে কি ভাঙা ছিল? বুধবার ঘটনাস্থল পরিদর্শন করে কংসাবতী সেচ দপ্তর। ঝাড়গ্রাম জেলা শাসকের দপ্তরে বৈঠকও হয়। উপস্থিত ছিলেন সেচ মন্ত্রী মানস ভূঁইয়া। আমরা এগুলো সব টেক আপ করছি। আমি আমার ওএসডি কে বাঁকুড়াতে, পুরুলিয়াতে বসিয়ে এসেছি। ওরা আজ কাল মিটিং করবে, করে যেটুকু কাজগুলো বাকি আছে সেগুলো নিয়ে এলে আমি দপ্তরে বসে মিটিং করে পুরুলিয়া বাঁকুড়ার সমস্যা মেটাবো। প্রশাসনের আশ্বাসে আশার আলো দেখছেন গ্রামবাসীরা। তবে সেতু মেরামত না হওয়া পর্যন্ত বিপদের মুখে নিত্য চলাচল। জঙ্গলমহলে যোগাযোগ ব্যবস্থার ভরসা এই সেতু। দ্রুত মেরামত না হলে দুর্ঘটনার আশঙ্কা থেকেই যাচ্ছে। ঝাড়গ্রাম থেকে অরূপ ঘোষের রিপোর্ট, কলকাতা টিভি। আজ এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।